পশ্চিমবঙ্গের প্রাক্তন শাসক দল, প্রধান শাসক দল সিপিআইএম নিয়ে। জরুরি অবস্থার 50 বছর পূর্তি হলো এই মাসে, এই সপ্তাহে। সেই উপলক্ষে নানা ধরনের চর্চা, নানা আলোচনা নানা জায়গায় চলছে। সিপিআইএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক এবং বর্তমান সাধারণ সম্পাদক তারা এই বিষয়ে সম্পূর্ণ ভিন্ন মত প্রকাশ করেছেন। ভিন্ন মত মানে কি, আমরা দেখাবো আপনাদের কে কি বলেছেন, এবং এটা সূত্র ধরে আমরা যেটা আলোচনা করব যে দল হিসেবে এই সিপিআইএম এর রাজনীতি, তার প্রাসঙ্গিকতা আজকে কোথায় দাঁড়িয়ে আছে সারা দেশে তো বটেই, বিশেষ করে পশ্চিমবঙ্গে। যখন নিউক্লিয়ার ডিল নিয়ে আলোচনা চলছিল সেই সময় প্রকাশ কারাটকে প্রণববাবু বলেছিলেন যে আপনি ভুল করছেন, নিউক্লিয়ার ডিলের 1 মেগাওয়াট বিদ্যুৎও ভারতে যুক্ত হবে না, কিন্তু এই সমর্থন প্রত্যাহার করে আপনি আমাদের বাধ্য করছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে। এবং সেটা ঘটনা তাই হলো, 2009 জোট হলো এবং তৃণমূল প্রথমে 9টি লোকসভার আসন পেল, তার পরবর্তীকালে তো তৃণমূলের জয়যাত্রা অব্যাহত রইল। ফলে আমি মনে করি যে তৃণমূলকে পশ্চিমবঙ্গে এনে দেওয়ার পেছনে যদি কংগ্রেসের সঙ্গে আঘাত না হতো, যদি কংগ্রেসকে সেভাবে কোণঠাসা না করতেন, এবং তিনি এতটাই ওই ডিলটা প্রসঙ্গে এতটাই উগ্র ছিলেন, তিনি বিজেপির সঙ্গে হাত মেলাতে দ্বিধা করেননি। তিনি বলেছেন আমি বিজেপির সঙ্গে মিলে অনাস্থা প্রস্তাব আনবো, দরকার হলে নতুন প্রধানমন্ত্রী করব, মায়াবতীকে নিয়ে প্রধানমন্ত্রী হবে কংগ্রেসকে ফেলে দিয়ে। এতটাই তিনি উগ্র একটা তার রাজনৈতিক দিশা বা দর্শনের বিষয়। ফলে আমার কাছে যেটা মনে হয়েছে, এটা প্রকাশ কারাটের চরিত্র নিশ্চয়ই এটা এক ধরনের, আমি যদি বলি সামগ্রিকভাবে সিপিএম পার্টিকে যদি দেখি, তাহলে আমার ধারণা প্রকাশ কারাট যেটা করেছেন, হিন্দুস্তান টাইমসে যে সাইন্ড আর্টিকেল লিখেছেন সেটা কি পার্টির অনুমতি নিয়ে লিখেছেন? যদি পার্টির অনুমতি নিয়ে লিখে থাকেন তাহলে ঠিক, তাহলে কেন এনএলএবি অনুমতি দিলেন যে মতের সঙ্গে তিনি একমত নন? ধরেই নিশ্চয় মতামত না দিয়ে প্রকাশ কারাট একরকম একটা চ্যালেঞ্জ চলে দিয়েছে পার্টির কাছে। ফলে এবার পার্টিকে আমি ভেবেছিলাম যে এটা সাধারণত হয়ে থাকে কমিউনিস্ট পার্টিতে ইনার পার্টি স্ট্রাগল, অর্থাৎ আভ্যন্তরীণ পার্টি সংগ্রাম, সেটাই হয়তো হবে। এখন তো দেখছি পরিষ্কার বেবি এবং প্রকাশ কারাট দুজনে দুটো মুগুর হাতে নিয়ে প্রকাশ্যে দাঁড়িয়ে পড়েছেন সামনে, এবং সেই মল্লযুদ্ধের একটা সিন আমরা দেখছি। যখন পার্টি, দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গে শূন্যের কোঠায় পৌঁছেছে, এবং যখন প্রায় একমাত্র মহাশূন্যে যখন শুভাংশু শুক্লা যাচ্ছেন, তার সঙ্গে যেন প্রতিযোগিতায় নেমেছে সিপিএম, তারাও কি করে মহাশূন্যে পৌঁছাবেন, এমন একটা অবস্থায়, এইরকম একটা অবস্থাতে তাদের কাছে এরকম একটা, আমার কাছে মনে হয়েছে কেউ একজন আমাকে বলেছেন যে সিপিএম এরই যিনি অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি আমাকে বলেছেন প্রকাশ কারাট খুব শব্দ নিয়ে খেলা করতে ভালোবাসেন। উনি শব্দ, সিপিএম পার্টিতে দীর্ঘ দিনে ঘন্টার পর ঘন্টার আলোচনা হয় কমা, ফুল স্টপ, সেমিকলন কোথায় বলবে তাই নিয়ে। মূল যে বিষয়টা সরাসরি লড়াই তার সঙ্গে, সেই বিষয়টা অনেক ক্ষেত্রে গৌণ হয়ে দাঁড়ায়। বহু পার্টি দলিলে এটা দেখা গিয়েছে। তারা কিন্তু দাবি করেন যে তারা কিন্তু সিরিয়াসলি পার্টি দলিল নিয়ে আলোচনা করছে, কিন্তু গোটা দলিলটার যা পরিণতি মানুষের থেকে আগামী দিনে 2026-এ শেষ পর্যন্ত কেরালাতেও সরকারটি থাকবে কিনা সন্দেহ আছে। ফলে এই প্রথম ভারতে সিপিএম এর সরকার শূন্যের কোঠায় পৌঁছাবে। এবং আমার কাছে খুব দুর্ভাগ্য, এটা কিন্তু মোটেই কিন্তু খুব রসিকতা করা বা এটার জন্য হর্ষোল্লাস করার কিন্তু বিষয় নয়। দেশে একটি বামপন্থী ধারা থাকুক, এটা কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রের বিকাশের জন্য জরুরি। যদি দক্ষিণপন্থা থাকে, যদি মধ্যপন্থা কংগ্রেসকে বলা হয়, তারা কখনো দক্ষিণ কখনো বাম দিকে চলাফেরা করেন, ঘুরে যান, কিন্তু একটা সুনির্দিষ্ট বামপন্থা, তারও কিন্তু দেশে এই ধারাটার প্রয়োজন আছে। একই সঙ্গে দুর্ভাগ্যের বিষয়, যখন আরএসএস 100 বছর পদযাপন করছে, তখন এই কমিউনিস্ট পার্টিও একই সঙ্গে 100 বছর অর্জন করছে, যখন তাদের আর জাতীয় পার্টির কোনো স্বীকৃতি থাকছে না। অথচ আজ আরএসএস সমস্ত সাংবিধানিক পদে তারা কিন্তু আসে, সে রাষ্ট্রপতি থেকে যেখানেই হোক, পার্টি সম্পাদক, মুখ্যমন্ত্রী পর্যন্ত। ফলে এরকম একটা অবস্থা, এই বিতর্কটা আমার কাছে মনে হয়েছে অনাবশ্যক। অযথা ওই শব্দের খেলায়
ইনি কেন কাকে হঠাৎ বলতে চাইছেন এই প্রশ্নটা প্রকাশ করারকে কোনোদিন যদি প্রশ্ন হয় তাহলে নিশ্চয়ই করা উচিত যে যারা বলছেন এটা অঘোষিত জরুরি অবস্থা তারা ভুল, এই জানাটা কারা? এই জানাটা তো তারই কমরেড, তারই সাধারণ সম্পাদক। এই যারাটা হলেন সেই তারই ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক যারা বিজেপির বিরুদ্ধে একত্রিত হওয়ার চেষ্টা করছেন। গণতন্ত্র শুধু তারা নয়, তুই একবার বলেওছ যারা এদেশের গণতন্ত্র এবং এদেশের সংবিধানের শাসন রক্ষা করার জন্য লড়াই করছে, এইরকম সাংবাদিকরা, এইরকম সংবাদ প্রতিষ্ঠান, তারাও কিন্তু জরুরি অবস্থার সঙ্গে এই 11 বছরের চলমান 11 বছরের শাসনকে তুলনা করছে এই জন্য সাধারণ মানুষের পক্ষে তাতে বুঝতে সুবিধা হয় যে গণতন্ত্র এবং সংবিধান এখন বিপন্ন। রাহুল গান্ধীর যে ভারত জোড়ো যাত্রা ছিল সংবিধান হাতে, প্রকাশ কারাতের যে লেখাটা, যেটা পরবর্তীকালে হিন্দুস্তান টাইমসে সাইন্ড আর্টিকেল হিসেবে লিখেছেন যাতে প্রমাণই হয় পিপলস ডেমোক্রেসি, লেখাটা ওনারই লেখা। সেই লেখাটার মধ্যে তিনি কিন্তু বলছেন যে এটা আসলে জরুরি অবস্থার থেকেও ভয়ঙ্কর, এটা ইলেক্টেড অটোক্রেসি, নির্বাচিত স্বৈরতন্ত্র, সে কথা বলছেন যে আধিপত্যবাদের প্রবণতা সারা পৃথিবী জুড়ে ইত্যাদি অনেকগুলো কথা বলছেন। থিওরিটিক্যালি কথাগুলো ভুল নয়, কিন্তু ওই যে কথাটা তুমি বললে সেটা খুব রাজনৈতিক বিশ্লেষণের দিক থেকে, খবরের দিক থেকে খুব ইন্টারেস্টিং। কাকে তিনি খোঁচাটা মারতে চাইলেন, এই খোঁচাটা মারা কোনো দরকার ছিল? তিনি কিন্তু বলছেন জরুরি অবস্থা থেকেও খারাপ, তিনি বলছেন না জরুরি অবস্থার থেকে এটা ভালো অবস্থা কিছু। বলতে গিয়ে তিনি যা বলছেন সেটা ওই খোঁচা মারার একটা ব্যাপার চলে এসছে। এবং যেটা তুমি বললে, আমিও জানি, দেবারুণ আমার থেকেও ভালো জানে, পাণ্ডিত্য দেখানোর যে প্রবণতা একটা আছে তার মধ্যে, সমস্ত জায়গার মধ্যে অহংয়ের যে একটা ভাব আছে, যে তুমি যেটা বলো সৎ, এটা কিছু কিছু বামপন্থী নেতার মধ্যে তো আমরা দেখেইছি না, আমি সৎ, কিন্তু একই সঙ্গে তাদের পরের ক্লাসটা থাকে যে অন্য কেউ সৎ নয়। সেই ভাবটা তার মধ্যে হয়তো কিছুটা আছে, হয়তো তারই প্রকাশ ঘটেছে।